গেছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, অবহেলার পরিবারের পক্ষ থেকে যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল নিম্ন আদালতে, সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে তারা বলেছেন তারা এই মুহূর্তে তার মৃত্যুদণ্ড চান না। তারা চান না মৃত্যুদণ্ড জাতীয় কোনো সাজা পাক সঞ্জয় রায়। তাদের একটাই উদ্দেশ্য, তারা এখনো মনে করছেন অভয়ার যারা প্রকৃত খুনি এবং ধর্ষণ কাণ্ডে যারা প্রকৃত দোষী তারা এখনোই অধরা রয়ে গেছে। এবং আমরা তার সাথে সাথে দেখেছি কোর্ট চত্বর জুড়ে যে প্রশ্ন, একাধিক প্রশ্ন বারবার উঠে আসছে আপনাদের সকলের চোখের সামনে, আমাদের সামনে বারবার প্রশ্ন করা হচ্ছে রাজ্যের যে অফিসারদের হাতে তদন্তের ভার ছিল সেই অফিসাররা এবং সিবিআই এর পক্ষ থেকে যে অফিসারদের হাতে এই তদন্ত মামলার ভার ছিল তারা দুজনেই প্রকৃত অর্থে আমরা প্রত্যেকেই শুনতে পাচ্ছি, একটি গুঞ্জন শোনা যাচ্ছে তারা ব্যর্থ। এবং রাজ্য সরকারের অফিসারদের মতো সিবিআই ও আজকে হাইকোর্টে আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে এবং আমরা আরো একটি বিষয়ের দিকে চোখ রেখেছি, মেয়র ফিরহাদ হাকিম কলকাতায় একাধিক বহুতল বাড়ি যেগুলি হেলে রয়েছে সেগুলিকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই জবাব চায় জনতার দরবারে স্টুডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের আজকে স্টুডিওতে যে তিন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমি একটু পরিচয় করে নেব। আমাদের কংগ্রেস প্রতিনিধি রয়েছেন গৌতম সাহা, টিএমসিপি প্রতিনিধি রয়েছেন সৌরদীপ শর্মা এবং বিজেপি প্রতিনিধি রয়েছেন শুভাশিস কর। আমাদের স্টুডিওতে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টার দিকে সকলে চোখ রেখেছি, সৌরদীপ তোমার কাছেই প্রথমে যাব। যে বিষয়টার দিকে আমরা প্রত্যেকে চোখ রেখেছিলাম, আজকে যে হাইকোর্টে অভয়ার যে হত্যা এবং ধর্ষণ কাণ্ড মামলার আজকে প্রথম দিন শুনানি ছিল এবং সেখানে নির্যাতিতার পরিবারকে বলতে শোনা গেছে তারা এই মুহূর্তে সঞ্জয় রায়ের কোন রকম ফাঁসি চাইছে না এবং তাদের একটাই বক্তব্য, তারা মনে করছে অভয়ার এই ধর্ষণ কাণ্ড এবং হত্যাকাণ্ডের পেছনে আরো অনেক মাথা আছে, তাদেরকে আগে ধরা হোক, তাদের আগে বিচারের ব্যবস্থা করা হোক। কি বলবে এই বিষয়ে? দেখুন, এক মা বাবার কাছ থেকে তার সন্তান চলে গেছে, একটা খারাপ লাগার জায়গা তো থাকবেই। অনেকদিন ধরে ঘটনাটা আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গিয়ে আজকে কিন্তু একটা শিয়ালদা কোর্টে গিয়ে একটা রায় বেরিয়েছে। একটা মানসিকতা একটা মা বাবার কিরকম হতে পারে এই মুহূর্তে, আমি যদিও একজন মানুষ হিসাবে সেই জায়গা দিয়ে যদি দেখি, তাহলে সত্যি কথা বলতে মানে যা তা বলা যায়, মানে যেটা ইচ্ছা যেটা মনে হয় সেটা বলা যেতে পারে, যে কোনটা ভালো কোনটা ভুল কোনটা ঠিক এই সময় এই মুহূর্তে সবটা মাথায় আসে না, ঠিক জিনিসটা বা ভুল জিনিসটা কোনটা কে করছে সেটা ঠিকঠাক ভাবে মাথায় আসে না। কিন্তু আমার তো একটা লিমিট আছে, আমার তো একটা এখতিয়ার আছে, আমি সেই এখতিয়ারের বাইরে গিয়ে যদি কথা বলি সেটা কি মানে মানে খুব ভালোভাবে দেখা যেতে পারে? আজকে যদি আমি দাঁড়িয়ে বলি যে আমি সঞ্জয় রায়ের ফাঁসি চাইছি না, সেটা তার তার নিজস্ব ব্যাপার, তার নিজস্ব বিষয়, তিনি তার মতামত দিতেই পারেন। কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রী এই বিষয়ের মধ্যে পুরোপুরিভাবে জড়িত, উনি ওনার ইখতিয়ারের বাইরে গিয়ে যে এই ধরনের কথাবার্তা বলছেন, এখানে মানে বারবার করে মানে ওনাদের কমিটমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। নির্যাতিতার মা বাবাকে কখনো কখনো শোনা যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়ে বলছেন আপনি যা করেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আবার কখনো কখনো আজকের দিনে দাঁড়িয়ে বলছে যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এরা কি আইনের ঊর্ধ্বে? প্রতিটা মানুষ কিন্তু আইনের অধীনে, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। সে সিজন কোর্ট বলুন বা আপনি হাইকোর্ট বলুন বা আপনি সুপ্রিম কোর্ট বলুন, আজ যেই বিচার ব্যবস্থা আজকে আমাদেরকে এতটা এগিয়ে নিয়ে এসছে, আমাদের সবকিছুর মধ্যে আজকে আমরা সবসময় কোর্টকে সবসময় কাছে পাই। আজকে যখন আমাদের কোনো ঘটনা ঘটে তখন আমরা কারোর সঙ্গে যদি লড়াই হয় তখন আমরা তাদেরকে বলি আই সি ইউ ইন কোর্ট, মানে আমাদের একটা বিশ্বাস আছে যে কোর্টে সেই জিনিসটা হবে, সেই জায়গাটা আমরা সেই জিনিসটা পেতে পারি, যেটা হয়তো অন্য জায়গা থেকে আমরা সেইভাবে সেই জিনিসটা না পেতে পারি, কিন্তু আমরা কোর্ট থেকে সেই জাস্টিসটা পেতে পারি বলে সেই জায়গাটা আমরা মনে করি। তো সেখানে যখন দাঁড়িয়ে আজকে যখন শিয়ালদা কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে যে সঞ্জয় রায় আজকে দোষী,
তা বারবার এই কথাটা কেন বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই না? আজ সিবিআইও বলছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই, আজ রাজ্য সরকারও বলছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আজকে 24 ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে, তারপরও আর একটি ব্যক্তিকেও সেখান থেকে মানে বের করা যাচ্ছে না। শুধুমাত্র কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তার মধ্যে কিছু মানে ছোবা ধুনো দিয়ে বলে যাচ্ছে এর মধ্যে আরো মাথা আছে, আরো মাথা আছে। তারা কি মনে করছে? তারা কি মানে অ্যাস্ট্রোলজার? তারা কি মানে নিজে একটা করে ভাবনা চিন্তা করে নিচ্ছে যে না এর বাইরে অমুক জন থাকতে পারে, বা অমুক জন নেতা থাকতে পারে, বা তার ছেলে থাকতে পারে? মানে এটা একটা জাস্ট একটা কল্পনা, এটা তাদের কল্পনা। যেই কল্পনাটার দ্বারা কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটাকে আরো কিন্তু গার্ডারের মতন টানা হচ্ছে। আজ অভয়ার মাতা পিতার ওপর আমাদেরও একটা সেই জায়গা আছে, সে মানে একটা ভালো ভালো মানে তাকে সান্ত্বনা দেওয়ার একটা জায়গা আছে, কিন্তু আজ যে ধরনের কথাবার্তা তারা বলছেন সেখান থেকে কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে কোনো রাজনৈতিক রঙের চাপে আজকে অভয়ার বাবা এই ধরনের কথা বলছে, এবং মামলাটা যাতে আরো মানে ভেতরে নিয়ে যাওয়া হয় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আলটিমেটলি এটা কিন্তু কোনো রকম আপনারা কিছু মানে পাবেন না যে এই সঞ্জয় রায় ছাড়া এখানে আরো কিছু ঘনিষ্ঠ লোকজন এখানে। আমি একটু সুভাষিস বাবু আপনার কাছে যাব, যে কথাটি কিছুক্ষণ আগে সৌরদীপ বলল, আমি যে প্রশ্নটা নিয়ে ওর কাছে গেছিলাম, অভয়ার পরিবার সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে না এবং তারা চাইছে আরো যারা দোষী আছে তারা অবিলম্বে সামনে আসুক এবং তাদের শাস্তির ব্যবস্থা হোক। যেটি কিছুক্ষণ আগে সৌরদীপ বলল যে যদি আরো কেউ থাকে তাহলে তারা কারা, এটা মানসিকভাবে ভেবে নেওয়া হচ্ছে যে আরো কেউ আছে। আমরা যদি দেখে নিই দিল্লিতে যে ব্রুটালি রেপড হয়েছিল, তাহলে সেখানে মিনিমাম 6 জন সেই ব্রুটালি রেপটে জড়িত ছিল এবং তাদের একজন 18 বছরের নিচে ছিল বলে তার সাজা হয়নি, বাকি 5 জনের ফাঁসি হয়েছিল। তাহলে যে এই প্রসঙ্গেই দিল্লির রেপটা আমি তুলে ধরছি তার কারণ সেখানেও ব্রুটালি রেপড হয়েছিল এবং আরজি করেও যে নৃশংস এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে অভয়ার উপর। আপনার কি সেখানে দাঁড়িয়ে মনে হয়, যেটা সৌরদীপ কিছুক্ষণ আগে বলল, যে এটা শুধুই মানসিকভাবে একটা ভিত্তি করা হচ্ছে যে সঞ্জয় একাই দোষী না, তার সাথে আরো কেউ ছিল? আপনার কি মনে হয় না যে সঞ্জয় রায়ের একার পক্ষে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটনাটা কখনোই সম্ভব না? কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে সঞ্জয় রায় হচ্ছে বোড়ে, দাবার বোড়ে হচ্ছে সঞ্জয় রায়। সৌরদীপ আমার ভাই অনেকগুলো কথা বলছিল, এখতিয়ার নিয়ে কথা বলছিল। এখতিয়ারটা কখন বাইরে বেরোয়? যখন বিষয়টা হয় প্রথম থেকে যে অভয়ের যে হত্যা লীলা যেটা হয়েছে, প্রথম দিন থেকে আমি বলে আসছিলাম, আমি না, আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব সবাই আমরা বলে আসছিলাম এটা একটা প্রাতিষ্ঠানিক খুন করা হয়েছে এবং শুধু সঞ্জয় রায়কে এখানে ব্যবহার করা হয়েছে যাতে সঞ্জয় রায়ের ফাঁসি মুখ্যমন্ত্রী কেন চাইছে, যাতে চ্যাপ্টারটা ওইখানে ক্লোজ হয়ে যায়, যাতে সন্দীপ ঘোষও বেঁচে যায়, অভিজিৎ মন্ডলও বেঁচে যায়। তো আজকে আমি সৌরদীপকে একটা জিনিস, দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে আছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে, একটুখানি উত্তরটা দেবে। আপনাকে এখন আমি উত্তর দেবো না না, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? হ্যাঁ নিশ্চয়ই বলে আপনি বলে আপনাকে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সেটা আপনি জানেন এখানে তাহলে আমি বলে দিই, মাননীয় আপনাদের মাননীয় মমতা ব্যানার্জি, 100 বার আপনি নিজের একটা টিএমসি দল হয়ে আপনি আপনার নিজের নেতৃত্বের নাম বলতে পারছেন না? না বলতে পারবো না কেন? আমি তো আমার স্লটে বললাম, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিন। সে কি জানবে না আরজিকরটা কি প্রাইভেট হসপিটাল? আপনি উত্তর দেন না, আপনাকে যে প্রশ্ন করতে আমি আমার সময়টা নষ্ট করে আরজিকরটা একটা সরকারি হসপিটাল, আরজিকরটা একটা সরকারি হসপিটাল, একটা সরকারি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নির্দেশে পিডব্লিউডি কি করে আপনার ওই দেয়ালটা ভাঙে? আমি চুরি করছি, আমি চুরি যা প্রমাণ আছে সেগুলোকে লোপাট করছি, সেই লোপাট করার জায়গাটা আমি যাতে কেউ তথ্য না পায়, প্রমাণ যাতে না পায়, সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। তারপরে আমি কি করে আমি করবো? তাকে তো বলবো যে হ্যাঁ আমি তার ফাঁসি হোক, কারণ আমি আমার বোর্ডকে যদি ফাঁসি দিয়ে দিই তাহলে আমার সঙ্গে যারা আছে তারা ধরা পড়বে না। অভিজিৎ মন্ডল, সন্দীপ ঘোষ
এবং আরো অনেকে নিশ্চয়ই এখানে জড়িত আছে, আরো অনেক ডাক্তাররা আছে, তাদের ওই সিন্ডিকেট। সেটাই তো আমরা জানতে চাইছি, এই আরোটা কে? আরোটা কে? এই আরোটা কি আপনারা বলুন। ডক্টর অভিক আছে, এতদিন ধরে ডাক্তার এতদিন ধরে আপনারা বলতে পারছেন না, আজকে এতদিন হয়ে গেল, এতদিন হয়ে গেল, যারা যারা কি আপনাদের বিধানসভা থেকে কেড়ে নিয়ে যাওয়া বিধানসভা অবধি নিয়ে যেতে হবে? যারা ওখানে ডাক্তার না হয়ে ফরেনসিক ডাক্তার হয়েছিল, তারা তো আছেই, তারা তো অবশ্যই আছে, তারা তো জড়িত থাকবে। অন্তত 15 থেকে 16 জনের মতো একটা টিম কাজ করেছে যারা এই প্রাতিষ্ঠানিক খুনের মধ্যে রয়েছে, তাদের তো সহজ দরকার। আজকে যদি সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই বাকি যারা আছে, এই যে সিন্ডিকেট, কাটমানি, তারপরে যে থ্রেড কালকে যারা বাঁচা, তারা তো ধরা পড়বে না। আমি তো অবশ্যই বলবো যে একজন বাবা মা সে তার ইখতিয়ারের বাইরে অবশ্যই কথা বলবে যখন যেটা তার সীমা লঙ্ঘন করে যাবে। আর আপনাদের বলে রাখছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলে রাখছি, জনাব আমাদের মেয়র জনাব ববি হাকিমকে, আপনি যে কথাগুলো বলছেন অভয়ের বাবাকে নিয়ে মাকে নিয়ে, এটা ভুল বলছেন। ইখতিয়ারের বাইরে যাবে, একটা বাবা মা ইখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবে যখন তার সীমা লঙ্ঘন হয়ে যাবে। আমি একটু গৌতম বাবুর কাছে যাব। আপনার পূর্ববর্তী যে বক্তারা বললেন যে বিষয়টি নিয়ে, সেই একই বিষয় নিয়ে আমি আপনার কাছে যাব। আপনার কি মনে হয় অভয়ার বাবা মা, সৌরদীপের কথাই অনুযায়ী অভয়ার বাবা মা প্রথম দিকে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের এই বিষয়ে অনেকটি সাহায্য করেছেন, তারপরেই আজ এতদিন দীর্ঘ এতগুলো দিন অতিবাহিত হওয়ার পরে সেই অভয়ার বাবা মাই আজকে প্রকাশ্যে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা দাবি জানাচ্ছে, এবং তারা কার্যত হতাশ এই ধরনের যে ধরনের, এবং অভয়ার বাবা মা বলছে যে শেষ তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা করছেন মাননীয়া, সেই জন্য হতাশাগ্রস্ত হয়ে তারা এই কথা বলেছেন। তার উত্তরে আমরা দেখেছি যে সৌরদেবী কিছুক্ষণ আগে বলল যে তারা সীমা লঙ্ঘন করছেন। আপনার কি মনে হয় বাবা মা তো সন্তানের স্বার্থে সীমা লঙ্ঘন করতেই পারে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমে আমি সকলকে শুভেচ্ছা জানাই। কথাটা হচ্ছে, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে চোরেদের এনার্জি, গুন্ডাদের এনার্জি, মস্তানদের এনার্জি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বলতে কোনো দ্বিধা নেই। রাজ্যের যে কিনা স্বাস্থ্যমন্ত্রী, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পূর্ববর্তী বক্তা বললেন, আজকে সরকারি হাসপাতালে ধর্ষণ হচ্ছে, ধর্ষণের পর খুন হচ্ছে। ভাইয়ের মনে হয় তৃণমূলের যিনি ভাই আমার বসে আছেন, ওনার ধারণা নেই যে হারায়, যে সর্বহারা হয়, যে মা বাবার কোল খালি হয়, সে বুঝতে পারে সে কি হারিয়েছে। যে বললে কথাটা যে একবার একরকম স্টেটমেন্ট দিচ্ছে, তো অভয়ের মা বাবা আরেকবার আরেক রকম স্টেটমেন্ট দিচ্ছে। একদমই ঠিক বলেছে। একটা মা বাবা পিতা মাতা যখন তার সন্তানকে হারায়, সে সর্বহারা হয়ে গেছে। একটা সরকারি প্রতিষ্ঠানে কিভাবে একটা ডাক্তারকে যখন এইভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার জন্য একটি ব্যক্তি দায়ী। আজকে সঞ্জয় যে হয়েছে, সঞ্জয় হচ্ছে বলির পাঠা। কারণ এই ঘটনার পিছনে একটা সিভিক ভলেন্টিয়ার কি একটা ডাক্তারকে রেপ করে দিল, তার এত বড় স্পর্ধা। সেখানে আজকে ব্যাপারটাকে পুরোপুরি শুধু পুলিশ প্রশাসন ছিল নারকীয়ভাবে এই ধর্ষণ কাণ্ড চলছে। আদৌ কি একজন ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হয়? একটা সিভিক ভলেন্টিয়ার এত বড় স্পর্ধা করতে পারে যে সে একটা নারকীয়ভাবে এইভাবে ধর্ষণ করে? পরিষ্কার বিষয়, এখানে পুলিশও, যার উঁচু মাথার পুলিশ থেকে শুরু করে হসপিটালের প্রতিনিধিরা এখানে অনেকে জড়িত। এখন ধামাচাপা দেওয়ার জন্য মাননীয়া অন্য খেলায় মেতেছে, যার জন্য কারণ দেখবেন 5-6 জন কেন 8-10 জনের নাম এখানে বেরিয়ে আসবে। আজকে অভয়ার মা বাবা ঠিকই বলেছে যে সঞ্জয় ফাঁসি দেওয়া মানে ফাঁসি দিয়ে সরকার কি চাইছে, কি তড়িঘড়ি ভাবে সিবিআই আজকে আদালতে যাচ্ছে, বারে বারে তড়িঘড়ি ভাবে সঞ্জয় ফাঁসিটাকে দিয়ে ধামাচাপা দেওয়া। সঞ্জয়ের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, অপরাধীরা সমানভাবে অপরাধী, কিন্তু সঞ্জয় একা বলিকা বকরা হবে কিসের জন্য? যারা প্রকৃত খুনি, যারা প্রকৃত ধর্ষণ করেছে, এরকম নারকীয় ভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম ভাবে আজকে সাহস পেয়ে গেছে, এরা তো আগামী দিনেও দেখবেন বছরখানেক বাদে আবারও কোথাও হবে, কোনো না কোনো হাসপাতালে হবে। কারণ এরা জানবে আমরা কাউকে না কাউকে কোনো ছোট একটা সঞ্জয় তো ছোট একটা হোমগার্ড, এদেরকে বলিকা বকরা করে
এরা কি করছে, এই হত্যা লীলাটা যখন চালালো, মাননীয় এখন কিছু ভাবে টাকারও অফার করেছিল, কিছু না কিছু ভাবে মুখ বন্ধ করবে। তো সেখানে তার মা বাবা স্বাভাবিকভাবে এই কথাটা বলেছে, কারণ তার মা বাবাও জানে যে তার মেয়ের ধর্ষণ, তার মেয়ের উপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে তার পিছনে অনেক মাথা ছিল, এবং এটা যদি পূর্ণ তদন্ত হয় প্রত্যেকটা মাথার নাম এখানে চলে আসবে। হ্যাঁ, কিন্তু সেইটাকে কিভাবে ঢাকা যায়, কিভাবে মানুষের মুখ বন্ধ করা যায়, এই যে এত আন্দোলন, এত কিছু, মাননীয়ার কোনো হুঁশ ছিল? মাননীয়ার কোনোদিন কোনো হুঁশ হয়নি। তিনারা কি একটা এত বড় মন্তব্য করে বসলো, কারণ কি? কারণ আজকের দিনে জামানাটা এরকম হয়ে গেছে, এরা এই হত্যা লীলা সবকিছু করবে, গুন্ডামি থেকে শুরু করে সব সিন্ডিকেট, সব জায়গায়, সর্বস্তরে। তো সেইখানে একটা তৃণমূলের কাছে একটা মেয়ে হত্যা হয়ে গেল, এটা কোনো ব্যাপারই না। তৃণমূলের সহানুভূতি কেউ চায় না। মানুষের যে বাবা মা তার মেয়েকে হারিয়েছে তার সঠিক বিচার চাই, এবং তৃণমূল যে জিনিসটা শুরু করেছে, তার সুপ্রিমো মমতা ব্যানার্জি সর্বক্রমে মানুষকে কিভাবে নানান রকম ছলে বলে কৌশলে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া। তাই সঞ্জয়কে একটা বলিকা বকরা করে, তাকে হাইলাইট করে বারবার তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই করে মুখ বন্ধ করে কিছু হবে না। দেখুন, পূর্ণ তদন্ত হোক, সব নাম বেরিয়েছে। আমি একটু সুভাষিস বাবুর কাছে যাব, তার কারণ হচ্ছে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই, রাজ্যের পর সিবিআই। রাজ্যের অফিসাররা যখন তদন্ত করে শুধুমাত্রই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো, তাহলে কেন্দ্রীয় সংস্থা আর যারা অফিসাররা তারাও, সেই সিবিআইও সেই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলো। তাহলে কি কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ এবং অভয়ার পরিবার ধরে নিতে পারে না যে কেন্দ্র এবং রাজ্য কোনোভাবে আপোষ করে নিয়েছে এই তদন্তে? প্রথম কথা বলি যে সিবিআই একটা নিজস্ব স্বতন্ত্র সংস্থা। এখানে যে কেন্দ্রীয় সংস্থা ঠিকই, কিন্তু তার মানে এই না যে কেন্দ্রের সমস্ত নির্দেশ তাকে মেনে চলতে হবে, সে তার নিজের মতো করে তদন্ত করবে। এবার বিভিন্ন রাজ্য বিশেষে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম হয়তো ব্যক্তি বিশেষ থাকে, সেটা সিবিআইতেও থাকতে পারে। সেটা আমরা বলছি না যে কেন চাইছে হাইকোর্টে, সেটা আইনের ব্যাপার। তথ্য প্রমাণ তো আমাদের হাতে নেই, বা আমার কাছে নেই যে আমি বলতে পারবো যে কেন কি কারণে ওরা সঞ্জয় রায়েরই ফাঁসিটা চাইছে। তবে আমার যেটা ব্যক্তিগত মত বা আমাদের দলীয়ভাবে যে আমরা যেটা মনে করি, যে আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছিলাম, যে এই অভয়া কাণ্ডের পিছনে প্রথম থেকেই যেটা আমরা একটা প্রাতিষ্ঠানিক খুন, এই প্রাতিষ্ঠানিক খুনের মাথা মমতা ব্যানার্জি, এবং একটাই কথা আমাদের দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম। অভয়ের যে আন্দোলনটা চলছিল, উই ওয়ান্ট জাস্টিস, তাকে এখনো আমরা সমর্থন করি। কারণ এই মুহূর্তে যদি তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ দিনে আবার কোনো ঘটনা ঘটলে সেটাকে ওরকম ভাবে কাউকে একটা বলিকা বকরা করে ফাঁসি দিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে। তো আমার ওটা সিবিআইয়ের ব্যাপার, হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, ফাঁসি চেয়ে তাদের ব্যাপার। কিন্তু আমার মতে তদন্ত এখনো বাকি। খোলা চোখে সাদা মনে সাধারণ নাগরিকের মতো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, অভিজিৎ মন্ডল থেকে আরম্ভ করে আপনার সন্দীপ ঘোষ, এরা যারা মাথা ছিল, যারা টালা থানার ওসি, যে আরজি করের যে সুপার ছিলেন, তারা অবশ্যই সমস্ত ঘটনা জানতেন, এবং এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য তাদেরও অবশ্য শাস্তির দরকার আছে। আমি আশা রাখবো সিবিআই সেটাও করবে, সঞ্জয় রায়ের ফাঁসির সাথে সাথে তাদেরও সাজা দেওয়া। আমি তো তোমার কাছে যাব ভাই সৌরদীপ, এই একই বিষয় নিয়ে তোমার কাছে যাব, তোমার কি মত? রাজ্যের অফিসাররা যাকে দোষী সাব্যস্ত করেছে, সিবিআইও তাকেই দোষী সাব্যস্ত করেছে, তাহলে তারপরেও কেন উঠে আসছে এর পেছনে আরো অন্য কেউ থাকতে পারে, একমাত্র মমতা ব্যানার্জির সরকারই শুধুমাত্র এই খুনের পেছনে দায়ী, এই কথা কেন উঠে আসছে? কারণ সিবিআইও তো একমত হয়েছে রাজ্যের অফিসারদের তদন্তের সাথে। আসলে বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে, মানে লোকসভার আগে কিছু ঘটে যাওয়া ঘটনার কথা যদি তুলে ধরি, যেরকম দাদা একটু আগে বলছিল যে সিবিআই একটি সংস্থা, কেন্দ্রের সব কথা শুনে তারা চলে না।
এদিকে আমরা লোকসভার আগে দেখেছি সিবিআই এতটা অ্যাক্টিভ ছিল যে কেন্দ্রের প্রতিটা ইনস্ট্রাকশন শুনে কার বাড়িতে কখন যেতে হবে, সে সন্দেশখালী হোক বা এইখালি হোক বা ওই নগর হোক, সেটা কিন্তু সিবিআই কিন্তু অক্ষরে অক্ষরে কেন্দ্রের কথা পালন করেছে। আজকে এখানে বসে আমাদের বিজেপি মুখপাত্র বলছে যে কেন্দ্রের কথা শুনে কিন্তু সিবিআই পুরোটা করে না। এটা খুবই একটা হাস্যকর বিষয়। আর দাদা একটু আগে বললেন পদত্যাগ, হ্যাঁ পদত্যাগের দাবি তো আপনারা করতেই পারেন, আর পদত্যাগের দাবি করলেই যে পদত্যাগ চাওয়া মানে হয়ে যাবে সেটা তো না। উনি একজন ইলেক্টেড মেম্বার, বাংলার জনগণ ওনাকে আজকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে। আজকে আরজিকর ঘটনা নিয়ে আজকে বলছে সিবিআই আজকে বিষয়টা দেখেছে, আজকে সঞ্জয় রায়ের ফাঁসি হচ্ছে। আমার মনে হয় এটা তো বাংলা কেন সারা ভারতবর্ষে এটা তো একটা মানে একটা উচ্ছ্বাসের জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু এই কারণে হচ্ছে না। কারণ আমার মাঝে মাঝে মনে হয় যেন সঞ্জয় রায় হচ্ছে বিজেপির ঘরের জামাই। সঞ্জয় রায়কে এই সঞ্জয় রায়কে না 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 আমি আপনার বলি না না আমি আপনার প্রশ্নটা আগে বলে নিই, তারপর সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এতটা মানে এত তড়িঘড়ি কিসে? আসলে আমরা যদি কিছু বছর আগে চলে যাই, হায়দ্রাবাদে একটা ঘটনা ঘটেছিল। না হায়দ্রাবাদে একটা ঘটনা ঘটে, বিজেপি শাসিত শাসিত রাজ্যে এরকমই একজন মহিলা ডাক্তারকে এইভাবে রেপ করা হয়। এক মিনিট একটু বলতে দিন ওকে, আমি তারপর আপনার কাছে এক মিনিট। আপনি আপনার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা পরে বলবেন, আমি একটু আগে শেষ করি। আজকে 2019 সালে আমরা দেখেছি যে হায়দ্রাবাদে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেখানে কিন্তু কোন রকম কোনো কেস ঘটেও মানে হয়নি, কেসটাকে সাজানো হয়নি। আজকে যিনি আজকে মারা গেছেন তার প্রতি কিন্তু কোন রকম জাস্টিস হয়নি। আজকে যদি বলি ব্রিজভূষণ সিংহ রায়, যিনি আজকে রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট, সাথে এমপি ছিলেন সেই সময়, তিনি আজকে দুইজন মহিলা রেসলারদেরকে যৌন নির্যাতন করেন। তারপরও তাকে দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে একই স্টেজে দাঁড়িয়ে ছবি তুলতে। স্মৃতি ইরানির পাশে এমন একজন রেপিস্টকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যিনি স্কুলে একজন মেয়েকে যৌন নির্যাতন করে। সে স্মৃতি ইরানি দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে রেপিস্টের সঙ্গে ছবি তুলছে। তাহলে আজকে এই কথাগুলো বিজেপি যদি করে, আজকে হাতরাস কাণ্ড হয়েছে সেখানে, সেখানে বিজেপি আজকে মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা 34 বছরের অন্তঃসত্ত্বা মাকে রেপ করেছেন, সেখানে বিজেপি চুপ। আজকে মণিপুরে আজকে দুজন মহিলাকে উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, সেখানে বিজেপি চুপ। বিজেপি কোনো লজ্জা আছে? বিজেপির কোনো কিছু আছে? আজকে হোম মিনিস্টার অমিত শাহ কোনো যোগ্যতা আছে সেই জায়গা মতো? তিনি আজকে তিহার জেল থেকে বেরিয়ে আসা একজন হোম মিনিস্টার, সেই জায়গা থেকে বিজেপি এই কথাগুলো বলছে, এগুলো সত্যি গ্রহণযোগ্য নয়। আজকে যদি রাজ্য সরকার রাজ্য সরকারের অধীনে কোনো কাজ হয়ে থাকে, তার কাজ আছে রাজ্য সরকারের কাজে জয়েন করে আজকে মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। ইনফ্যাক্ট এরকম আরো জয়নগর কেসে আজকে মৃত্যুদণ্ড হয়েছে। ইনফ্যাক্ট এরকম আরো 3-4টে কেসে এরকম মৃত্যুদণ্ড হয়েছে। সেই বেলা তো আজকে আমার বিজেপি মুখপাত্র বা আজকে আমার কংগ্রেস মুখপাত্র সেই নিয়ে আজকে রাজ্য সরকারকে বলছে না। আসলে হচ্ছে গিয়ে বিজেপির দ্বারা তো কোনো কিছু হচ্ছে না, বিজেপি তো সব দিক দিয়ে আজকে পিছিয়ে রয়েছে। আজকে নরেন্দ্র মোদী কথা কি সিলেক্টিভ কথা বলেছে এই আরজিকর নিয়ে। আজ অমিত শাহ কি বলেছে আজকে আরজিকর নিয়ে, আজ সুকান্ত মজুমদার কি বলেছে, সবটাই হচ্ছে বিদ্রুপ করার একটা জায়গা। অমুক ব্যক্তি আছে, কালকে বলে দিতে পারে আমিও আছি, কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। আজকে প্রমাণ করতে গেলে তাদের লিগাল সেল, তাদের আইটি সেল সব জায়গা থেকে আজকে ফেলিওর। আজকে সিবিআই এর উপর, যে সিবিআই নিজেদের সংস্থা, যে কেন্দ্রীয় সংস্থা, তার উপরেই আজ বিশ্বাস রাখতে পারছে না বিজেপি। আসলে বিজেপি খুব ভালো করেই জানে যে এর পিছনে যে সঞ্জয় রায়, যে ব্যক্তি বিজেপির ঘরের জামাই, যে ব্যক্তি আজকে এখানে আছেন, জড়িত আছে, সে কিন্তু ধরা পড়েছে। তাতে কিন্তু তাকে আজকে শিয়ালদা কোর্ট কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু তারপরও এই জিনিসটাকে মানে বিধানসভা অব্দি নিয়ে যেতে পারে যদি একটা রাজনৈতিক মানে রাজনীতি করা যায়, সেটা বিজেপি চাইছে। আমার মনে হয় এই জিনিসটা হবে না, কারণ বিজেপি এর আগে সন্দেশখালীকেও একটা বড় একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, যেটা আমরা সকলেই জানতে পেরেছি যে ওটা একটা মানে বানানো ঘটনা, একটা স্টোরি, একটা রচনা। এটা একটা শুভেন্দু বাবুর একটা মানে রটানো ঘটনা। হ্যাঁ, রটানো ঘটনা। কে পিঠাপুলি বানিয়েছে 2024 সালে লোকসভায় দেখে নিয়েছে, এখন এমপি হতে তিনি আজকে
গৌতম বাবুর কাছে 5 লাখ গৌতম ভোটে বাবু, জিতেছে। সৌরদীপ কিছুক্ষণ আগে যে বিষয়টি বললো যে একের পর এক আমরা লোকসভা নির্বাচনের আগে দেখেছি একের পর এক এই সিবিআই এবং ইডির হাতেই কার্যত ধরা পড়েছে তৃণমূলের হেভিওয়েট নেতারা, বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তারা ধরা পড়েছে। তখন যখন সিবিআই এর উপর কেন্দ্রীয় সংস্থা আস্থা রাখতে পেরেছে, বিজেপি আস্থা রাখতে পেরেছে যে তারা সঠিক মানুষকেই তারা গ্রেফতার করেছে, তাহলে এখন যখন সেই সিবিআই এর অফিসাররাই যখন শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করছে, তখন এই বিজেপি নেতারাই তখন বলছে সিবিআই কিভাবে তদন্ত করছে তারা বুঝতে পারছে না। তারা বলছে যে এই ধর্ষণের পেছনে আরো অনেকে দায়ী থাকতে পারে। তাহলে তারা এক মুখে তো দুরকম কথা বলছে, কি বলবেন আপনারা? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, আমার ছোট ভাই সৌরদীপ, তার মনে হয় একটু মতিভ্রম হয়েছে। কারণ এই যে কথাটা যখন উনি বারবার বলছেন যে সিবিআই, আজকে মমতা ব্যানার্জির সরকার যখন রাজ্যে যে সরকারে রয়েছে মানুষ তাকেই বলবে। আমি চিনি আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আমি তৃণমূল বলে কিছু বলবো না। আমার পরিষ্কার হচ্ছে কথা যে আজকে যখন ধর্ষণ হলো, সেই ধর্ষণ সঞ্জয় কেন কারোর ঘরে জামাই হতে যাবে? আমার বিজেপিও দেখার দরকার নেই, আমার কোনো পলিটিক্যাল পার্টি দেখার দরকার নেই। আমি আমার এক ডাক্তার বোনকে হারিয়েছি, এটাই আমার প্রথম কথা। এবং সেই বোনটার ওপর নারকীয় ভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করা হলো। তো সিবিআই কেন্দ্রের বিজেপির সরকার, রাজ্যে তৃণমূলের সরকার, এবং দিদিকে পিসিকে ভাইপোকে বাঁচাতে হবে, তো দিদি মোদির সেটিং তো রয়েছে, তো সেটা বড় কথা না। আমার কাছে কথা হলো সঞ্জয়কে বারবার বলির পাঠা করে মানুষের মুখ বন্ধ করে দিয়ে কখনো সঞ্জয় ফাঁসি হয়ে যাবে মানে চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেওয়া, কেসটা ধামাচাপা পড়ে যাবে। সেখানে অভয়ার মা বাবা কেন, সারা রাজ্যের মানুষ, এ তো নয় যে শুধু বিজেপির একার দাবি, এ তো বিজেপির একার দাবি না, সারা রাজ্যের মানুষের দাবি, বাংলার মানুষ চাইছে। এখন তৃণমূলের কোনো প্রত্যেকটা প্রবক্তারা একটা করে টিভি চ্যানেলে যেটা বলে দেবে সেটা তো বাংলার মানুষের কথা না। তৃণমূল বলে বাংলার গর্ব মমতা, কারণ বাংলার মেয়ে বলতে কি মমতা ব্যানার্জি একাই, বাকি মেয়েরা বাংলার মেয়ে নয়? তো কথাটা সেটা না, কথাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যে কিনা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার উপরে নির্ভর করে পরিকাঠামোটা, যে তার হাসপাতালে আজকে দাদা বললেন যে তালাখানার ওসি, সত্যি তো পুলিশ মন্ত্রী কে? আজকে ওসিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, ভিডিওতে পরিষ্কার দেখা যায় তার উপস্থিতি ছিল, তাহলে তাকে গ্রেফতার করা হয়েছিল কেন? সবাই গ্রেফতারের পরে ছেড়ে দেওয়ার সেটিং দিদি মোদির আগে থেকেই আছে। এবং উঁচু মাথাদেরকে কিভাবে বাঁচিয়ে একটা হোমগার্ডকে বলিকা বকরা করে দেওয়া যায়, সেই জন্য সঞ্জয় কি আমার ঘরের কেউ? আমি প্রথমেই আপনাকে বলেছি সঞ্জয়ের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। বাংলার এক ডাক্তার, যে কিনা ডাক্তার উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে, সেই বোনটাকে এভাবে হত্যা করা হলো। কালকে আমার বাড়িতেও তো ভাই বোনেরা রয়েছে, আমার বাড়ির মেয়েরাও তো কালকে ডাক্তার হতে পারে, বিভিন্ন সংস্থায় চাকরি করতে যেতে পারে। কাল কি হবে না কেউ বলতে পারে? আপনি বলুন তো। এরকম উঁচু মাথার লোকেরা যখন আজকে যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আবার এরকম কোনো একজন সঞ্জয়কে ফাঁসি দেওয়ার নাম করে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া। আরো একটা কথা, বারবার কাদা ছড়ি করে ভাই যে সৌরভ, আমি কেন বললাম মতিভ্রম, কারণ টপিকটা হচ্ছে সঞ্জয়কে নিয়ে, টপিকটা হচ্ছে অভয়াকে নিয়ে। আমি আমার বাংলাকে চিনি, আমি আমার বাংলার কথা বলবো। আমার সারা ভারতবর্ষে কি হচ্ছে সেটা অবশ্যই একটা ব্যাপার, মণিপুরে একটা ঘটনা ঘটেছিল, নারকীয় ঘটনা ঘটেছিল, সেগুলো অবশ্যই একটা ব্যাপার। কিন্তু আজকের রায়, আমি আমার কোর্টে এখন বসে রায় চলছে অভয়া কাণ্ডে, আমি সেখানে নিয়ে চলে এলাম মণিপুর, নিয়ে চলে এলাম অন্য অভয় কাণ্ডের তো রায় হয়ে গেছে, অভয় কাণ্ডের রায় তো হয়ে গেছে, হয়ে গেছে। এখন সেটা তো আপনারা নতুন করে আবার নিশ্চয়ই হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা আরো কালকে ভাই এই যে কেন্দ্রের রাজ্যের যে সেটিং, এটা আপনাদের সমাজে ভাগ করা হচ্ছিল, আপনাদের সেটিংটা ছিল, এটাও দেখো কোন রকম বিচার হয়, সেটিংটা তো একটু দাঁড়ান গৌতম বাবু, আমি সৌরদীপের কাছে যাবো। সৌরদীপ, এইমাত্র তুমি বললে যে অভয়ার রায় তো হয়ে গেছে,
অভয়ার রায় নিম্ন আদালতে হয়ে গিয়েছে, কিন্তু অভয়ার পরিবার চাইলে তারা উচ্চ আদালতে যেতেই পারে। অভয়ার বাবা মা যতক্ষণ না মনে করছে তাদের মেয়ের জাস্টিস রয়েছে, ততক্ষণ অবধি তারা বিভিন্ন আদালতে অ্যাপিল করতেই পারে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে অ্যাপিল করবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। 100 বার করতে পারে। আজকে যদি লোয়ার কোর্টে না পারবে হাইকোর্টে যাবে, হাইকোর্টে যদি না পারে সুপ্রিম কোর্টে যাবে, এটাই তো স্বাভাবিক। আজকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজে দাঁড়িয়ে থেকে আজকে সঞ্জয় রায় ফাঁসি যাতে কিভাবে হয় সেই দিকে এগোচ্ছে, আর সেখানে আমাদের বিজেপি বা আরো যারা আমাদের বিরোধী দলগুলো আছে তারা চেষ্টা করছে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সিট থেকে সরানো যায়। এটা হচ্ছে গিয়ে মানে ডিফারেন্স। আসলে এরা সব জায়গায় রাজনীতি খুঁজতে যায়, সব জায়গায় রাজনীতি খুঁজলে তো হবে না। রাজনীতি করুন না, মানুষের ভালোর জন্য করুন, মানুষের যাতে ভালো হয় ধর্ষণের বিচার চাইছি তো। ধর্ষণের বিচারের জন্য তো আমরা যাচ্ছি, আমরা তো হাইকোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী তো যাচ্ছে, ফাঁসির আবেদন করতে যাচ্ছে। আপনারা মনে করছেন আমাদের ফাঁসি হলে অবশ্যই, কিন্তু আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী তো মেনে নিচ্ছেন। আপনারা মনে মনে করছেন যে আমার মুখ্যমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পুলিশ মন্ত্রী, সেটা আপনারা মুখে বলছেন কিন্তু মুখে মেনে নিচ্ছেন না। আপনারা মনে মেনে নিচ্ছেন যে আজকে আন্দোলন চলার সময় মুখ্যমন্ত্রী যে ভাষায় আজকে যেভাবে মন্তব্য করা হয়েছে আপনারা সেইভাবেই দেখেন, তাকে আপনারা চড়তে দাঁড়িয়ে বলে, এটাই আপনাদের মনে আসল ভাবনা। আপনারা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে দেখেন না, তাই আপনারা এই সমস্ত কথা আজকে পদত্যাগের কথা হয়ে থাকে। আর যদি পদত্যাগের কথা হয়ে থাকে নরেন্দ্র মোদীকে আগে পদত্যাগ করতে বলুন, কারণ ওনার এখতিয়ারে ওনার সরকারে অনেক ঘটনা ঘটেছে, তার জন্য আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বলুন, অমিত শাহকে পদত্যাগ করতে বলুন, আজকে স্মৃতি ইরানিকে পদত্যাগ করতে বলুন। স্মৃতি ইরানি যখন ওমেন ডেভেলপমেন্ট মিনিস্টার ছিল ওনার অধীনে ওনার সরকারে সব থেকে বেশি গোটা ভারতবর্ষে। তাই আজকে নরেন্দ্র মোদীকে আপনি আগে পদত্যাগ করতে বলুন, তারপরে বাংলা এসে বলবেন পদত্যাগ করার জন্য। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, আগে অমিত শাহকে পদত্যাগ করতে বলুন, আগে নরেন্দ্র মোদী অমিত শাহকে পদত্যাগ করতে বলুন, তারপর আবার গিয়ে কেন্দ্রের চাল দিয়ে আমি আপনার কাছে যাব। আপনার বিজেপি শাসিত রাজ্যে কোথায় ফ্রিতে রেশন দেন? আমি একটু আপনার কাছে যাব। আজকে ববি হাকিম যে বিষয়টি, যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন আমরা সকলেই দেখেছি এবং শুনেছি যে কলকাতায় যে বড় বড় বাড়িগুলি অলরেডি হেলে রয়েছে, সেই হেলে পড়া বাড়িগুলো নিয়ে যে বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিম করেছেন, তিনি বলেছেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক না। কলকাতার বহু বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। ক্যামক স্ট্রিটের বাড়ি হেলে রয়েছে, সেটা উনি ছোটবেলা থেকে দেখেছেন। পাল্টা শুভেন্দু অধিকারীর আক্রমণ, ফিরহাদ, হেলে পড়া হাকিম এবং কলকাতার অবদার্থ মেয়র। কি বলবেন এই বিষয়ে? নাম নিজেই হেলে আছে, আমরা এই মুহূর্তে হেলার বাংলায় রয়েছি, আর কি বলবো। কলকাতার শহরে দুটো বাড়ি ছিল, জানি না আপনার আমার তৃণমূলের বন্ধু জানে কিনা। একটা হচ্ছে আমাদের এই বর্ধমান রোডে অম্রপালি, আমরা ছোটবেলা থেকে দেখেছিলাম, ওটা হেলা ছিল। 50 বছর হয়ে গেছে সম্ভবত বর্ধমান রোডের যে বাড়িটা, তাই তো? ওটা সয়েল টেস্টিং করে দেখা গেছিল সয়েলের প্রবলেম ছিল। যখন কনস্ট্রাকশনটা হয়েছিল সেইভাবেই কনস্ট্রাকশনটা হয়েছিল, সামান্য একটু হেলা, কিন্তু ওটা একটা বিশাল হেলা লাগতো, আমরা ওই বাড়িটা পড়ে যাবে। কিন্তু এখনো 50 বছর হয়ে গেছে, বাড়িটা একই রকম একইভাবে রয়েছে। সয়েলের জন্য ওরা সেইভাবে কনস্ট্রাকশনটা ট্রিটমেন্টটা করেছিল। তারপরে আরেকটা বাড়ি আছে, আমি বলে দিচ্ছি, জানি না জনাব বাবু জানেন কিনা। সেটা হচ্ছে আপনার এলগিন রোডে স্টেট ব্যাংকের গায়ে একটা বাড়ি আছে, ওই বাড়িটা এলগিন রোডের উপরই, একদম রাস্তার উপরে। ওটাও একটু সামান্য হেলা। প্রত্যেকটারই সয়েলে একটু প্রবলেম ছিল, যেহেতু কলকাতা শহরে এমন কিছু কিছু জায়গা ব্রিটিশ আমলের তৈরি, তো অনেক সময় তলাগুলো কি বলে, যখন এই টানেল গুলো হয় তাতে অনেক সময় এদিক ওদিক হয়ে গেল, তখন ওটার জন্য সেইভাবে ট্রিটমেন্ট করে কিছুটা হয়তো ওগুলো হয়েছিল। কিন্তু বিগত 13 বছর 14 বছর ধরে কলকাতার বুকে যে বাড়িগুলো যেখানে হচ্ছে, সেগুলো টোটালটাই হচ্ছে জলাজমিতে।
আমি যে দুটো বাড়ির কথা বললাম এটা প্রপার কলকাতার মধ্যে, এখানে কোনো জলাজমি ছিল না, এগুলো সব ডোমেস্টিক ল্যান্ড ছিল। আর এখন যে বাড়িগুলো সব হেলে পড়ছে, যা ঘটনা ঘটছে সমস্তটাই জলাজমিতে, নয় পুকুর বুঝিয়ে, নয় খাল বুঝিয়ে, নয় ডোবা বুঝিয়ে। তো এখানে এটা পরিষ্কার, যখন একটা খাল বোঝানো বা পুকুর বোঝানো বা ডোবা বোঝানোর একটা কোনো বিষয় থাকে, তখন ল্যান্ড অ্যান্ড রিফর্মস এর একটা নিয়ম আছে যে পার্টিকুলার যদি কোনো পুকুর সেটাকে জলাজমিকে আপনাকে ডোমেস্টিক ল্যান্ড করতে গেলে তার একটা নিয়ম আছে। আপনাকে একটা জায়গায় গিয়ে সেই সমপরিমাণ জমি কেটে সেখানে সেই জলা তৈরি করতে হবে, তারপরে আপনাকে সেখানে সেইভাবে সয়েল ট্রিটমেন্ট করতে হবে যাতে গিয়ে সয়েলটা ঠিক থাকে। কারণ পুকুরের জল কি হয়, পুরো মাটিটা নরম থাকে, দীর্ঘদিনের পুকুর যদি বোঝানো হয় মাটি নরম থাকে, আস্তে আস্তে বসে যেতে পারে এবং ভারের চাপে বসে যেতে পারে। তো এই জিনিসগুলো তো হয়নি, এই জিনিসগুলো তো করে না। কারণ প্রথম কথা আমি বলছি যে এই তৃণমূলের লোকজন গত 13 বছর ধরে মানুষকে মিথ্যা কথা বলে এসছে, মানুষকে ভুলভাবে পথ চালনা করিয়েছে। আজকে তারা কি করে, যখন নিজেদের দোষ ঢাকতে গেলে তখন কি হবে, দান খয়রাতি করে, কেন চলো আমি তোমায় টাকা দিচ্ছি। আজকে সেই টাকা দিতে গিয়ে এমন অবস্থা হচ্ছে যে মানুষগুলো তাদের সর্বস্ব ক্ষয় করে একটা ফ্ল্যাট কিনছে, একটা বাড়ি কিনছে বা একটা আস্তানা খুঁজছে, সেই আস্তানাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, মানুষগুলো রাস্তায় চলে যাচ্ছে। এগুলো নপুংসক সরকার, একটা 13 বছর ধরে চলছে একটা নপুংসক। আর একটা বিষয় আমি বলছিলাম যে আমি আগের প্রসঙ্গে যাই, এটা বললেন যে ওই অভিজিৎ সরকার 2021 সিবিআই নিয়ে যখন কথা হচ্ছিল, 2021-এর 2রা মে অভিজিৎ সরকার তাকে প্রথম বাড়ির সামনে তার মায়ের সামনে মাথা থেতলে চোখ উপড়ে নিয়ে সঙ্গে তার 4খানা পোষ্য কুকুরকে মেরে দেওয়া হয়েছিল এই তৃণমূলের দলের ওখানে বেলেঘাটার পরেশ পালের লোকরা। সেই সিবিআই তদন্তে পরেশ পাল থেকে আরম্ভ করে তাদের তৃণমূলের লোকরা কত টাকা তাদের সিবিআই অফিসারদের অফার করেছিল এই কেসটাকে অন্যরকম দিয়ে দেওয়ার জন্য, আমি তৃণমূলের ভাইকে এটা জানতে বলবো। আর আপনি যখন জানবেন পুরোটা জেনে আসবেন, বলবেন না এই কথা। আমি একটু গৌতম বাবুর কাছে চলে যাব। মেয়র ফিরহাদ হাকিম যে বিস্ফোরক মন্তব্য করেছেন, কলকাতায় অনেক বাড়ি নাকি হেলে আছে কিন্তু সব হেলা বাড়ি বিপজ্জনক নয়, এই বিষয়ে কি বলবে? দেখুন, প্রথমে আমি বলি যে ফিরহাদ হাকিম যে মন্তব্যটা করেছে, কথাটা উনি ওনার পক্ষে ভুল কিছু বলেননি। কেন ভুল বলেননি? কারণ যে জায়গায় যোগ্য নয় তাকে যদি সেই চেয়ারে বসানো হয়, হ্যাঁ, ক্লাস 2 এর বাচ্চাকে যদি ক্লাস 10 এর পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো সে ফেল করবেই। তো ফিরহাদ হাকিমের ক্ষেত্রেও সেরকম হয়েছে। একজন অযোগ্য অকর্মণ্য লোককে মেয়রের পদে বসানো হয়েছে, যার ফলে রমরমিয়ে সিন্ডিকেটের দ্বারা প্রভাবিতভাবে এই যে গজিয়ে ওঠা বাড়িগুলো তৈরি হচ্ছে, তার ফলস্বরূপ কি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে স্যাংশন করা নেই, যেখানে প্ল্যান হবে না, প্রত্যেকটা পুরো করাপ্টেড সিস্টেম তৈরি করে দিয়েছে ফিরহাদ হাকিম। কিন্তু সুপ্রিমোটা ওই একটা কথা বললাম, সব সিন্ডিকেট, সব গুন্ডা বদমাশে এনার্জি একটাই না, সেটা হচ্ছে পিসি ব্যানার্জি এবং তার ভাইপো। তো কথাটা সেটা না, কথাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে যে আজকে যখন এরকম ভাবে বিপজ্জনক ভাবে বাড়ি হেলে গেছে, কালকে আপনার বাড়ি হেলে যাবে, আপনি একটা ফ্ল্যাট নিতে পারেন, আমি একটা ফ্ল্যাট নিতে পারি কোথাও, কালকে কখন কে কোথায় হেলে যাবে কেউ জানে না, হেলে আছে, আমরাও হেলে আছি। ব্যাপারটা সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সেখানে তো এটা পরিষ্কার করতে হবে, এই যে বিপজ্জনক ভাবে এই যে বাড়িগুলো হেলে পড়ছে, উনি বলছেন যে বাড়িগুলো যে হেলে পড়ছে সব বাড়ি বিপজ্জনক নয়। অবশ্যই, কারণ বাংলার মানুষের কারোর প্রাণ গেলে সেটা তৃণমূলের কাছে কোনো ব্যাপার নয়, বা ফিরহাদ হাকিমের কাছে কোনো ব্যাপার নয়, ফিরহাদ হাকিমের সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে কোনো ব্যাপার নয়। কারণ একটা গেলে, কারণ মানুষ হচ্ছে এদের কাছে একটা গুনতি। আমাদের প্রাণ বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়রের কাছে একটা গুনতি মাত্র। কে মরে গেল ওগুলো কোনো ব্যাপার নয়। প্রথমে একটা সিস্টেম চালাতে গেলে আমাদের রাজ্য সভাপতি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকার আজকেই চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের কেন মানুষের সুরক্ষা স্বার্থে বেশ কিছু দাবি আছে, আমি সেগুলো আপনাকে পরিষ্কার করে বলতে চাই। যেরকম ফার্স্ট হচ্ছে কম্প্রিহেন্সিভ অডিট। একটা ল্যান্ডকে প্রথমে পুরোপুরি সার্ভে করা উচিত যে সেই ল্যান্ডটা কনস্ট্রাকশনের জন্য যোগ্য কিনা, তবে সেইখানে যেন সেই বাড়িটা সেখানে হয়।
এবং পুরো ট্রান্সপারেন্ট মেকানিজমে সেই যেন অডিটটা হয়। দ্বিতীয় হচ্ছে ক্র্যাকডাউন অর ফ্রডুলেন্ট ডেভেলপার্স। একটা এস্টাবলিশমেন্ট করা উচিত কোন নিয়ম যেখানে ফ্রড ডেভেলপার, ফ্রড প্রমোটার যেখানে ধরা পড়বে তার লাইসেন্সকে সবার আগে ক্যান্সেল করে দেওয়া। কারণ এরা জানে আমাদের মাথার উপরে আমাদের সিন্ডিকেট আছে, কাউন্সিলররা রয়েছে, কাউন্সিলরদের বস একে একে তো বস আছে, মেয়র আছে, সব বুঝে নেবে। তো এরা ছাড়া পেয়ে যায়। তো সেটার উপরে প্রথমে বিশেষ নজর রাখা উচিত। কথাটা এখানে কোনো রাজনৈতিক দলের নয়, যেই হবে, যেই ফ্রড প্রমোটার হবে তার লাইসেন্সটাকে ক্যান্সেল করা। তৃতীয় হচ্ছে স্ট্রেনথেনিং ওভারসাইট। সেফটি স্ট্যান্ডার্ড গুলোকে সবার আগে দেখা উচিত, যে এই যে এখানে বাড়িটা তৈরি হবে সেই বাড়িটার চারিদিকে সেফটিটা ঠিক আছে কিনা, এবং পূর্ণ পরিষ্কার তদন্ত করা যে এই ল্যান্ডটা কোনো, কারণ দেখবেন প্ল্যান আমাদের নিয়ম আছে একটা নির্ধারিত একটা জায়গা ছাড় দিয়ে প্ল্যানটা পাস করতে হয়, কিন্তু সেখানেও দেখবেন বাড়ির গায়ে বাড়ি গজিয়ে যাচ্ছে, সেই প্ল্যান পাস হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, কে করছে, কারা করছে? হয়তো বললি আবার আমার কথা অবজেকশন চলে আসবে, জানেন আপনি কথাটা বলুক। তৃতীয়ত হচ্ছে সাপোর্ট ফর এফেক্টেড বায়ার্স। এই যে যারা কিছু কিছু মানুষ সারা জীবনের সঞ্চয়টা দিয়ে সে তারা বাড়িটা কিনছে, তাহলে আজকে যখন বাড়ি যদি এরকম ভাবে হেলে যায়, শুধু তো বাড়ি কেনা না, একটা বাড়ি কেনা মানে একটা সাধারণ মানুষের প্রচুর স্বপ্ন থাকে বাড়িটা সুন্দর করে সাজানো, তার মূল্যবান জিনিসপত্র লাগানো। আজকে বাড়িটা যখন ভেঙে পড়ছে তার সর্বস্ব সেখানে চলে যাচ্ছে, সেই সাপোর্টটা দেওয়া কে দেখবে? আজকে ধরুন বললাম মানুষের কাছে, মাননীয়ার কাছে এবং মেয়রের কাছে, কারণ মাননীয়া যেরকম একটি গুণ, এই যে মানুষগুলো কাঁদছে আজকে, আজকে কারোর প্রাণ যদি চলে যায় তার জন্য কে দায়ী হবে? যারা পরিবার হারা হবে তার জন্য কে দায়ী হবে? কারণ এরা যে নিজেরা তো বাড়িতে থাকছে, সেই বাড়ি তো নিশ্চয়ই এরকম পরিস্থিতি তারা তৈরি করছে না, নিজেদের বেলায় সবকিছু ঠিক রেখেছে। তাহলে সেখানে বায়ারদের জন্য একটা নির্ধারিত সাপোর্ট দেওয়া উচিত, এবং পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পাবলিকদের জন্য, সাধারণ মানুষের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবশ্যই, যে এই যে বাড়িটা কিনছি সেই বাড়িটার নারী নক্ষত্র হিস্ট্রি জানা থেকে সরকারের উপর অনেক দায়িত্ব থাকে। সরকারে যদি বেকার হয়, সরকারে যদি ভুল পথে মানুষকে পরিদর্শন করে নিয়ে এগিয়ে নিয়ে যায়, সাধারণ মানুষ ভাবছে এটা অ্যাপ্রুভ সাইট, ব্যাংক লোন পাস করে দিয়েছে, হ্যাঁ, কোর্ট থেকে সার্চিং করে যখন দেখছে জমিটা ক্লিয়ার আছে, মানুষ বাড়িটা কিনছে, এবার মানুষ তো নিঃস্ব হয়ে যাবে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমি একটু সৌরদীপের কাছে যাব, তুমি কি বলবে মেয়র ফিরহাদ হাকিমের এই বক্তব্যের উপর ভিত্তি করে? দেখুন, ওনার বক্তব্যটা ওনার মতন করে, আমি এখানে আমার মতন করে বক্তব্য রাখবো। সেটা হচ্ছে যে অবশ্যই একটা দুর্ঘটনা, এটা আমি আমার বাড়ির ক্ষেত্রে যদি হতো তো আমি সেটা অবশ্যই বলতাম, যে একটা বাড়ি যদি আজকে 8 বছর বাদে যদি হেলে পড়ে তো সেটা অবশ্যই বিপজ্জনক। কিছু মানুষ ব্যাংক লোন নিয়ে বসে আছে, আজকে যদি সেই বাড়িতে তারা বসবাস না করতেও পারে তবুও তাদেরকে ব্যাংক লোনটা মিটিয়ে যেতে পারে, আর সেটা একটা মানে একটা বিশাল ইন্টারেস্টেও সেই লোনের অ্যামাউন্টটা করতে থাকে। এবার কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, আমি আশাবাদী যে আমাদের এই সরকার এইটার এগেইনস্টে স্টেপ নেবে, এটা আমি আশাবাদী। কারণ এর আগে এরকম অনেক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে যেটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। ইনফ্যাক্ট সমস্ত এর আগেও দেখা গেছে যখনই কোনো ঝুপড়ি বা বস্তি বা রেল লাইন এলাকায় যখনই কোথাও আগুন লেগেছে, বস্তি পুড়ে ছারখার হয়ে গেছে, তখন তাদের নতুন করে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন মাননীয়া। সেক্ষেত্রে ফ্ল্যাটের মানুষদের ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা আমি আশাবাদী করবে। আমি তো বলতে পারবো না যে না উনি করেছেন, বা আমি এখানে আপনাকে মিথ্যা তথ্য দেবো না। তার সাথে সাথে আমি আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি। আমার বিজেপি দাদা বললেন যে ভূমিকম্প হচ্ছে, আসলে ভূমিকম্প হচ্ছে না, ওনার মানে বিজেপির পায়ের তলার মাটিটা সরে গেছে, তো ও যেন পা দিতে পারছে না বলে মনে হচ্ছে যেন পায়ের তলার মাটিটা নেই, ভূমিকম্প হচ্ছে। আসলে পায়ের তলার মাটিটা কিছুদিন আগে আপনাদের পায়ের তলায় আমাকে একটু বলতে ইন্টারেস্ট করছি না প্লিজ। হ্যাঁ, তো এই যে বলছেন বাংলার মানুষদের উপর নাকি ওনাদের উদারতা, এত নাকি মায়া, এত মমতা, আজ সেই বাংলার মানুষদের যাদের মাথার উপর ছাদ নেই তাদের আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে। আজকে পূর্ব বর্ধমানের আইস গ্রামে 20 জন গ্রামবাসীকে আজকে কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাদের বাড়ির মাথার ছাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়
জুগিয়ে দিয়েছে। আজ যদি আপনি ওখানে গিয়ে যদি খোঁজ নিতে যান, তাহলে ওখানে আপনি জানতে পারবেন যে এই যে 20 জন যে ব্যক্তিরা আছে, যে পরিবার আছে, তারা সকলেই বিজেপির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, তারা ভারতীয় জনতা পার্টিটাই করে। তো তারা তাদের আবেদনে আজকে সেখানকার আজকে সেখান থেকে আমাদের কাছে যখন আবেদন আসে, তখন সেখানে কিন্তু আবেদনটা পাস হয়। অর্থাৎ বাংলার মানুষের উপরে ছাদটা ঢালাই করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজ 100 দিনের টাকাটার সাথে সাথে যে আবাস যোজনার বাড়ির টাকাগুলোকে যে মেরে রেখে দিয়েছে, এ নিয়ে তো বিজেপির কোনোদিনও কোনো হুঁশ জ্ঞান হবে না। সেই কারণে আজকে 18 থেকে 12-তে গিয়ে নেমেছে। সেই দিকে আমাদের কোনো দ্বিধা নেই বলতে। কিন্তু আজকে যে মানুষগুলো কথা আজকে বিজেপি বলছে যে আজকে তাদের অসুবিধা হচ্ছে। আজকে সন্তানের অসুবিধা হলে তার মাই দেখে, আজকে সন্তানের কষ্ট হলে তার মাই দেখে। পাড়ার কাকা বা পরিযায়ী কাকা বা পরিযায়ী পাখি, এরা এসে কিন্তু কোনো রকম ভাবে কোনো ইস্যুগুলোকে সলভ করে না। যা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, করে এসেছেন, আগামী দিনেও করবেন। এটা আমার আশা যে এই যে বিষয়টা ঘটেছে, এই যে আজকে ফ্ল্যাট গুলোর যে আজকে এই হেন অবস্থা, আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় এর এগেনস্টে স্টেপ নেবে। যদি এর পিছনে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে, সে এগেনস্টেও স্টেপ নেবে। আর এই বাড়িগুলোকে আবার নতুন করে অন্য জায়গায় অন্য কাউকে দিয়ে করানোর প্রচেষ্টা করবে। এটুকু আমরা আজকে আমাদের স্টুডিওতে যে 3 রাজনৈতিক দলের 3 রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিল, তাদের সাথে আমরা আলোচনা করেছি, সমস্ত বিশ্লেষণ তুলে ধরেছি আপনাদের সামনে। আমরা আজকে দেখেছি হাইকোর্টের প্রথম দিনের শুনানি, এবং প্রত্যেকের একটাই মত, সঞ্জয় রায় একাদশী না, এর নেপথ্যে রয়েছে আরো অনেক মাথা। তাদের অবিলম্বে সামনে আনা হোক এবং তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হোক। শুধু একা সঞ্জয় রায় নয়, আরো যারা দোষীরা রয়েছেন, আরো যারা মাথারা রয়েছে, তারা শাস্তি পাক এবং অভয়ার আত্মার শান্তি পাক। কার্যত নির্যাতিতার বাবা মায়েরও সেই একই দাবি, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে কি ঘটতে চলেছে হাইকোর্টের দ্বিতীয় দিনের শুনানি পর্বে, এবং অভয়ার এই মৃত্যুকাণ্ডের এবং ধর্ষণ কাণ্ডের যে মামলা চলছে তা কোন দিকে গতি নিতে চলেছে, এবং আদৌ কি সঞ্জয় রায় ছাড়া আরো কোনো মাথা আমাদের সামনে আসতে চলেছে, বা আমরা জানতে চলেছি যে আরো কেউ এর মধ্যে জড়িত বা যুক্ত আছে কিনা। এই সমস্ত বিষয়ে যদি জানতে হয়, তাহলে চোখ রাখুন আমাদের খবর বাংলা সংবাদের। ততক্ষণ দেখতে থাকুন খবর বাংলা সংবাদ।